পাঁচ দফা দাবির আন্দোলন রাজনৈতিক কৌশল বলছেন ইসলামী দলগুলোর নেতারা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ভাঙন ধরার শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদে। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশ হচ্ছি। একটা আলোচনার টেবিলের যে আলাপ, সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নাফ নদীর চরের কারণে মিয়ানমারের জলসীমা দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে টেকনাফবাসী। আরাকান আর্মির হানায় হুমকির মুখে স্থানীয়দের জীবন জীবিকা। রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার অংশে ধস, আশপাশের এলাকা সহ ঝুঁকিতে রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, গুরুতর আহত ২ জন। পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে আন্দোলনে নামলেও এর মাধ্যমে কি নির্বাচনী সুবিধা আদায় করতে চায় জামায়াতে ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল, নাকি শুধুই সরকারকে চাপে রাখাই তাদের কৌশল? জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবশ্য বলছেন, বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই আন্দোলন। একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে আন্দোলনরত ইসলামী দলগুলো। তবে আন্দোলনে তাদের সাথে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ। তারা বলছে, এই ধরনের আন্দোলন ঐক্যে ভাঙন ধরাবে। আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ৮৪টি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা। এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার সহ ৫ দফা দাবিতে আন্দোলনে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৪ ইসলামী দল। এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, এটাই হলো বাস্তবতা। সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন? জামায়াতে ইসলামী মনে করে, বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার, এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না। তাই আন্দোলনের কৌশল দলটির। তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াত সেক্রেটারির। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশ হচ্ছি। এই জন্য আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি। জনগণ সচেতন হোক, সরকারের কানে যাক। আন্দোলন তো এই কারণেই, প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়ার। নিবন্ধিত দল ইলেকশন করবে, তা ভাগাভাগি বলবেন কেন? জনগণ ভোট দিলে সে যাবে, না দিলে যাবে না। এই জন্য এই কথা যারা বলে আমাদের এই পিআরের আন্দোলনকে একটু চাপায় রাখতে চান, তাদের জন্য আমার এই কাউন্টার কথাটা থাকলো। জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিসের দাবি ৫ দফার সাথে একাত্ম ৮টি রাজনৈতিক দল। ধাপে ধাপে আন্দোলনে যোগ দিবে তারাও। কেউ কনফিউশন আছে, কেউ মনে করে পরে যাওয়া উচিত, আর কেউ মনে আগে করা উচিত। তা আমরা আগে করার পক্ষপাতী। যারা এর সঙ্গে একমত তারা আন্দোলনে অংশ নিচ্ছেন বা নেবেন। তবে ৮টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদের নাম আসলেও ঘোষিত আন্দোলন কর্মসূচির সাথে নেই তারা। দল দুটোর শীর্ষ নেতারা বলছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ কিছু দাবিতে সমর্থন থাকলেও এখনই আন্দোলনের পক্ষে নয় তারা। তারা নিম্নকক্ষে পিআরের জন্য কিন্তু মাঠে এই কর্মসূচিগুলো দিচ্ছে, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমরা একমত নই। কিন্তু আমাদের জায়গা থেকে যেই অংশগুলোতে একমত, সেগুলো আমরা আমাদের মতো করে বলবো, আমাদের ভাষায় বলবো। আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই ৫ দফার কথা যেটি আপনি বললেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। তারা বলছেন, এমন আন্দোলনে বিনষ্ট হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। যে মাঠের কর্মসূচি করে আসলে সরকারকে চাপ দেওয়া, একই সাথে আপনার আওয়ামী ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া বা ভারতকে সুযোগ দেওয়া এবং দৃশ্যমান হওয়া যে আমাদের ভিতরে আসলে বিভাজন,
এই বিভাজনটা দৃশ্যমান করা এই মুহূর্তে আসলে ঠিক হবে না। একটা আলোচনার টেবিলের যে আলাপ, সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে নতুন করে গণভোট ও সংবিধান আদেশ জারির পদ্ধতি বুধবারের আলোচনায় প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে নতুন করে দুটি পদ্ধতির প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। একটি সংবিধান আদেশ, অন্যটি গণভোট। তবে এতেও আসা যায়নি ঐক্যমত্যে। বিএনপি বলছে এই প্রস্তাবের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে তা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে জাতীয় ঐক্যমত্যের স্বার্থে কমিশনের প্রস্তাব মেনে নেয় জামায়াতে ইসলামী, এবি পার্টি সহ বেশিরভাগ দল। তাদের দাবি, জুলাই সনদের বাস্তবায়নে গণভোটই হলো চূড়ান্ত অথরিটি। আর এনসিপি বরাবরের মতোই বলেছে গণপরিষদ নির্বাচনের কথা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব থেকে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ, এই চারটি সুপারিশ করে বিশেষজ্ঞরা। তবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দুটি পদ্ধতির প্রস্তাব দেয়া হয় কমিশনের পক্ষ থেকে। একটি সংবিধান আদেশ, অন্যটি গণভোট। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের পথের ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে দুটো বিষয়ের কথা বলেছিলেন। তার একটি হচ্ছে গণভোট, আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ, এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। তবে এই প্রক্রিয়ায়ও এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বিএনপি সহ একটি অংশ বলছে, যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে সেভাবে বাস্তবায়ন করলে তা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এতে দেখা দিতে পারে নৈরাজ্য। এখন যদি আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফেসিবাদ হবে। জাতীয় ঐক্যমত্যের স্বার্থে কমিশনের প্রস্তাব মেনে নেয় জামায়াত ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অধিকাংশ রাজনৈতিক দল। তাদের দাবি, জুলাই সনদের বাস্তবায়নে গণভোটই হলো চূড়ান্ত অথরিটি। আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না, আলটিমেটলি গণভোটে যেতে হবে। আগে যাবে না পরে যাবে, এই ডিবেট হতে পারে। গণভোট স্যার এটা হবে না, এই জন্য গণভোটটাকে আমরা সাপোর্ট করেছি। সংবিধানের সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন, সংস্কার সব কিছুর চূড়ান্ত অথরিটি হচ্ছে গণভোট। আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল, সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই। এদিকে বরাবরের মতোই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় ফোরামে আলোচনার পর নতুন প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দলটি। আমাদের মতামত এখনো আগের মতো, যে সবচেয়ে বেস্ট পদ্ধতি, যেটাকে আমরা এড়িয়ে আরো জটিল করে ফেলছি, সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অক্টোবরের শুরুতে সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে তুলে দিতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। তাই জাতীয় স্বার্থে দলগুলোকে ছাড় দিয়ে ঐক্যমত্যে আসার আহ্বান ডক্টর আলী রিয়াজের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নাফ নদীতে জেগে ওঠা বিশাল চরের কারণে বহুমুখী সংকটে টেকনাফের জীবনযাত্রা। নৌযান চলতে হচ্ছে মিয়ানমারের জলসীমা দিয়ে, ফলে হানা দিচ্ছে আরাকান আর্মি। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় স্থলবন্দরও অচল। নৌরুটে চলছে না পর্যটকবাহী জাহাজ। হুমকির মুখে স্থানীয়দের জীবন জীবিকা। তার উপর ভেস্তে গেছে নদী ড্রেজিংয়ের উদ্যোগ। নুরুল আজাদের তোলা ছবিতে এহসান আল কুতুবের পাঠানো রিপোর্ট। একসময় যেখানে ছিল উত্তাল স্রোত, জোয়ার ভাটার খেলা, টেকনাফের সেই নাফ নদীর মোহনায় এখন বিশাল চর। বাধ্য হয়ে যাত্রীবাহী ও মাছ ধরার ট্রলার, স্পিডবোট চলাচল করে মিয়ানমারের জলসীমা দিয়ে। আর তখনই অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। স্থানীয়দের মতে এই চর প্রায় 50 বছর আগের। তখন পরিষদ ছোট থাকায় পাশ দিয়ে ট্রলার চলত, কিন্তু গত কয়েক দশকে ধীরে ধীরে নাফ নদীর 5 কিলোমিটার অংশ পুরোপুরি চরে পরিণত হয়। 40 বছর আগে তুলে দিব আগে আর বছর মাঝে দূর আসি দিক কিনে অনেক জমি আসি আর 30 বছর পর্যন্ত চলে
মায়ানমারের পাশে এটা গভীর আছে, আমাদের এখন ব্যবহার করতে হয় ওদের মোহনা দিয়ে। জোয়ার ফুর হলে বুল্লামি পারিব, বাড়া হলে যাতে না পারিব। সরব বাজে গেলে মতো বুট না দিয়া দেবে লাগবে। টিকা তো হারিতো আইতো গেলে বর্মার হাসাতে আর সীমা আর ভিতরে গিয়ে গেলে এখন নিজার মিয়ানমারের জলসীমা দিয়ে চলাচল করা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটকে আরাকান আর্মি কমিশন দাবি করায় টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিও বন্ধ। 2024-25 অর্থ বছরে এটা 110 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, আর 24-25 অর্থ বছরে এখন রেভিনিউ জিরো। আমাদের এরকম আশ্বস্ত করে সেন্ট মার্টিন যেহেতু আমাদের ভৌগোলিক সীমানা বাংলাদেশ সীমানা, তাহলে এখান থেকে ট্রলারগুলো আসতে যদি ওনারা এরকম সহযোগিতা করে তাহলে আমাদের মালগুলা আসতে পারে। শুধু স্থলবন্দর নয়, টেকনাফ সেন্ট মার্টিন নৌ রোডে পর্যটকবাহী জাহাজ চলাচলও 3 বছর ধরে বন্ধ। দমদমিয়া জেটির কয়েকশো শ্রমিক কর্মহীন। নাফ নদীর নাব্যতা ফেরাতে দ্রুত ড্রেজিংয়ের তাগিদ ব্যবসায়ীদের। মানুষের জীবন জীবিকা এখানে নির্ভরশীল ব্যবসা, এটা কিন্তু কেউ আমলে নিচ্ছে না। ফলশ্রুতিতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে। দমদমিয়া থেকে যে সেন্ট মার্টিন চলাচলের জাহাজগুলো অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে সেন্ট মার্টিনে যেতে পারতো, সেক্ষেত্রে পর্যটকরাও খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো। আলাপ আলোচনার মাধ্যমে যে চলাচলের রাস্তাটা যদি সংস্কার করা হয়, ড্রেজিং করা হয়, তাহলে মায়ানমারের সাইড দিয়ে আমাদেরকে আর যেতে হবে না। সম্প্রতি পরিদর্শনে গিয়ে নৌ উপদেষ্টা বলেছেন, ড্রেজার নামালেই গুলি করছে আরাকান আর্মি। ওখানে গেলে ওরা ওই পার থেকে ফায়ার করে। এই অবস্থাতে তো আমি আমার ড্রেজারের যে লোকজনকে তো ঝুঁকিতে ফেলতে পারি না। নাফ নদীতে যেটা আছে সেটা আলটিমেটলি চিন্তাভাবনা করছি গুন্দমে একটা স্থলবন্দর করার জন্য। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। তিস্তায় পানি বৃদ্ধিতে ধসে গেছে রংপুরের গঙ্গাচড়ার দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা স্পার বাঁধের প্রায় 60 মিটার অংশ। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতু সহ রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে এই ধস দেখা দেয়। গেল 3 দিন ধরে আবারও ওঠানামা করছে তিস্তার পানি। প্রবল স্রোতের তোড়ে এলজিইডি নির্মিত মহিপুর তিস্তা দ্বিতীয় সড়কটির উত্তর প্রান্তের পশ্চিমে রক্ষা বাঁধের ওই অংশ ধসে যায়। এতে পানি আছড়ে পড়েছে আশপাশের এলাকায়। তিস্তার ওই অংশে কয়েকশো মানুষের বসবাস। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রংপুর লালমনিরহাট সড়কের যে কোনো অংশ ধসে পড়ার শঙ্কা রয়েছে, কেননা সড়কটিও সম্পূর্ণ নদীর উপর বালু দিয়ে তৈরি। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে যাওয়ার পর বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি এলজিইডি। ফেনীতে সরকারি খাস জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। এর আগে আওয়ামী লীগ আমলে শহরের খাল, লেক দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যেত শহর। সেসব স্থাপনা উচ্ছেদ না হলেও নতুন করে খাজা আহমদ লেকের খাস জায়গা দখল করে বিক্রি করার বায়না গ্রহণ করেছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা। এদিকে প্রশাসন বলছে, সরকারি জায়গা দখলকারীদের ছাড় দেওয়া হবে না। ফেনীবাসী দুর্ভোগের নাম বর্ষাকাল। সামান্য কিংবা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি, সড়ক আর পাড়া মহল্লা। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও ডুবে থাকে বৃষ্টির পানিতে। বর্ষা এলেই পৌর শহরের প্রায় 3 লাখ মানুষ থাকেন চরম আতঙ্কে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকার আমলে শহরের খাজা আহমদ লেক, পাগলিছড়া খাল, পিটিআই খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয় বিভিন্ন স্থাপনা। এতে নষ্ট হয় খালের স্বাভাবিক পানি প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগেন এলাকাবাসী। 24 সালে প্রথমে আমাদের ফেনী টাউন ডুবে গেছে, পানিতে তলাই গেছে, কিন্তু আমাদের বাপ দাদাও দেখানো ফেনী টাউন ডুবছে, কিন্তু আমরা দেখছি বহু কষ্ট করছি। এখানে আগে তো এখানে লেমু ছিল খালটা, খালে পানি চলাচল ছিল, এখন তো বান্ধিল আছে, ব্রিজ বানার আছে, এখন তো পানি আটকে গেছে, খাল হয়ে গেছে। এখানে খালা ছিল, বাইরে গড়ে গেছে, বাসা হয়ে গেছে, বিল্ডিং এখানে আসিল না। স্থানীয়দের অভিযোগ, সরকার পতনের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ তো হয়নি, উল্টো একই কায়দায় দখল হচ্ছে খাজা আহমদ লেক। সাইনবোর্ড টানিয়ে খালের জায়গা ভরাট করে শুধু থেমে যায়নি, বিক্রির জন্য রেজিস্ট্রি বায়নাও করেছেন নজরুল ইসলাম সহ একটি চক্রের কাছে। আমাদেরকেও জানায় না, সরকারি জায়গা সহ আমাদের উনি পুরাটা ভরাট করতেছে। আফসারুল আলম সৌদি বিএনপির সভাপতি পরিচয় দিয়ে ফেনীতে এসে বিভিন্নভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে। বিশেষ করে আমার বাড়ির সামনে একদম ফ্রন্টে হচ্ছে রোডসের জায়গা দখল করছে। খাল ভরাটের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন অভিযুক্ত আফসারুল আলম।
খাস জায়গার পাশেই হলো গ্র্যান্ড টাং রোড। ওই টাং রোড থেকে ওই জায়গাটা ক্রস করে আমার জায়গায় যেতে গেলে আমাকে ওইখানে কাদা ছিল, গাড়িগুলো যাইয়া আটকে গেছিলো। পরে আমি ক্রেন এনে ওই ফোকলেন এনে গাড়ি টানি তুলছি। আমার জায়গা ওই ল্যান্ড পুকুরে যাওয়ার জন্য আমি বালি ফেলাইয়া পুকুর পর্যন্ত যাইয়া পুকুরের ভিতরে, পুকুর না আমার নাল জমি এবং যেটা ধানি জমি ছিল ওইটার ভিতরে আমি বালি ফেলাইতেছি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আফসারুলের 4 সহযোগীকে আটক করে 50,000 টাকা করে জরিমানা করে। সরকারি যে জমিটা আছে যেটা ওনারা ভরাট করেছেন সেটাও সরকারের কোনো অনুমতি বা লিজ বা যা যা করা দরকার সেটা কোনোটাই করছেন না। একটা অভিযোগ পাই, সে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ সহ গিয়ে এটা সত্যতা পাই। সত্যতা পেয়ে আইনানুগ যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করেছি। গত আওয়ামী লীগের আমলে খাজা আহমদ লেকের ওপাশ দখল করা হয়েছিল, আর এখন চলছে এপার দখল। এভাবে দখলের কারণে ফেনী শহর যেমন বন্যায় ডুবছে, তেমনি ক্ষতি হচ্ছে পরিবেশ, জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের। এরকম অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চলছে মণ্ডপ সাজসজ্জার কাজও। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। চলছে প্রতিমা তৈরির কাজ। খড় দিয়ে অবয়ব গঠনের পর দেয়া হচ্ছে কাদামাটির প্রলেপ। একটু একটু করে তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে দুর্গতি নাশিনী। চারিদিকে দুর্গাপূজার আগমনী বার্তা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন টাঙ্গাইলের মৃৎশিল্পীরা। তবে উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ। মাটির দাম, সুতলির দাম, বাঁশ, কাঠ সবগুলোর দামই বেশি। যে পরিশ্রম আর যে পরিমাণ খরচ তাতে আমাদের পোষায় না। পূজার দিন তুমি আসে তো আমাদের কাজ শেষে আসতে পারেন, একদিন যে কাজ করতে পারে একদিন রং দিতে। এবার পূজা হবে জেলার 12টি উপজেলার 1220টি মণ্ডপে। আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে সভা হয়েছে বিভিন্ন মন্দির কমিটির। প্রতিটা মণ্ডপে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা বা আমাদের প্রত্যেকটা মন্দিরে পাহারার ব্যবস্থা, এগুলো আমরা জোরদার করেছি। অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন এবং কিছু এলাকা ভিত্তিক কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা মোবাইল টিম, আমরা প্রায় 155টি মোবাইল টিম এই জেলাতে আমরা কার্যকর করব, যারা কিনা পূজা মণ্ডপকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। ঝিনাইদহেও পুরোদমে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। 7টি বেড়ে জেলায় এবার পূজা হচ্ছে 442টি মণ্ডপে। নির্বিঘ্নে উদযাপনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। কোনো অপরাধমূলক কাজ এগুলো ছাড়াই যেন আমরা আমাদের দুর্গা উৎসবটা পালন করতে পারি। যেহেতু আমরা পবিত্রতার পূজা করি, শুচিতার পূজা করি, সেহেতু যেন সারা বাংলাদেশে এই পবিত্রতা এবং শুচিতা বজায় থাকুক। পূজা উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো অসাম্প্রদায়িক শক্তি যেন এই আনন্দটাকে মাটি করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের ঝিনাইদহ পুলিশের যে নিরাপত্তা, এই নিরাপত্তা আমাদের রয়েছে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজে চেপে, আর মর্ত থেকে কৈলাসে গমন করবেন দোলায় চড়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় 3 পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও 2 জন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ গেছে হামলাকারীর। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বুধবার দুপুর 2টায় ইয়র্ক কাউন্টিতে হয় এই ঘটনা। ফিলাডেলফিয়া থেকে 100 মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের। এই ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। 2500 বাসিন্দা শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
দ্বীপ জেলা ভোলায় প্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বোরহানউদ্দিনে। জেলার 9টি কূপের মধ্যে কেবল বোরহানউদ্দিন থেকেই গ্যাস উত্তোলন করা হয়। এখান থেকেই আবাসিক ও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য গ্যাস যায় সদরে, সরবরাহ হচ্ছে ঢাকাতেও। অথচ গ্যাস পাচ্ছে না বোরহানউদ্দিনবাসী। গোটা উপজেলা জুড়ে কেবল 5টি আবাসিক সংযোগ, যার বেশিরভাগ আবার প্রভাবশালীদের মধ্যেই সীমাবদ্ধ। দ্রুত আবাসিক সংযোগের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে এই জনপদে শিল্প কারখানা গড়ে তোলার দাবি এলাকাবাসীর। নদী আর বঙ্গোপসাগরে ঘেরা দ্বীপ জেলা ভোলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ হলেও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। 90-এর দশকেই জেলায় প্রথম গ্যাসের সন্ধান মেলে বোরহানউদ্দিনের শাহবাজপুরে। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এ জনপদে উন্নয়নের সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি দীর্ঘদিনেও। জেলার 9টি গ্যাস ক্ষেত্রের মধ্যে কেবল বোরহানউদ্দিনের 5টি গ্যাস ক্ষেত্র থেকেই গ্যাস উত্তোলন করা হয়। অথচ কর্মসংস্থান সহ নানান দিক থেকে পিছিয়ে মূল শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরের এই উপজেলা। আমাদের এখান থেকে গ্যাস ইন্টারকোর মাধ্যমে বিভিন্ন জেলা চলে যেতে আছে, বিভিন্ন শিল্প কলকারখানায়। এখানে আমাদের বরানদী উপজেলায় আজও পর্যন্ত কোনো সরকার কোনো শিল্প কলকারখানা করার কোনো উদ্যোগ নেয় না। ব্যবসায়ী যারা আছি গ্যাসের সিলিন্ডার ইউজ করে খুব বিভ্রান্তির ভিতরে আছি, আমাদের কস্ট বেশি পড়ে যায়। জেলায় প্রতিদিন 75 মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করা হয়। সদরের 2টি বাণিজ্যিক ও 7টি শিল্প কারখানা ছাড়াও পৌরসভা এলাকায় 2376টি আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। কিন্তু বোরহানউদ্দিনের চিত্র সেই আগের মতোই। অথচ উপজেলা 5টি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 120 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের ক্ষমতা রয়েছে। এই গ্যাস বিভিন্ন মাধ্যমে ঢাকায় গেলেও বঞ্চিত বোরহানউদ্দিনবাসী। 2 শতাধিক আবেদনের বিপরীতে কেবল 5টি আবাসিক সংযোগ রয়েছে এই উপজেলায়। যত কিছু দরকার সর্বকিছু আমি করছি। এখন 2025 সালের শেষ, এখন পর্যন্ত আমার গ্যাস লাইন পাওয়ার কোনো আশঙ্কা দেখতেছি না। আদৌ আমি পাবো কিনা আমি সেই আশঙ্কায় ভুগতেছি। আমাদের বর্ণনা হচ্ছে গ্যাসের খনি, অথচ আমরা পৌরসভায় থাকি কিন্তু আমাদের কোনো গ্যাস নেই। আমরা কিনা তারপরে গ্যাস ব্যবহার করি। সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া সম্ভব বলে জানালো সুন্দরবন গ্যাস কোম্পানি। 2020 সালের 15ই জানুয়ারি গ্যাস সংযোগ বন্ধ হয়ে গেলে পরবর্তীতে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয় না। সরকারি নির্দেশনা বলে পরবর্তীতে আমরা গ্যাস সংযোগ দিতে পারব। এছাড়া ভোলাতে শিল্প খাতে গ্যাস সংযোগ চালু রয়েছে। শিল্প উদ্যোক্তারাগণ আমাদের বরাবরে আবেদন করলে গ্যাস বিপণন নিয়মাবলী অনুসরণ করে এবং সরকারি বিধিনিষেধ অনুসরণ করে আমরা গ্যাস সংযোগ প্রদানে সক্ষম হব। বোরহানউদ্দিনের শিল্প কারখানা গড়তে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনেরও। শাহবাজপুর যে গ্যাস ফিল্ড থেকে যে গ্যাস উত্তোলিত হয় সেটা আসলে এই বোরহানউদ্দিনবাসী সেটা সুফল এখনও পাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা কোনো যদি আগ্রহী উদ্যোক্তা থাকে বা কোনো শিল্প কারখানা স্থাপন করতে চায় সেখানে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করব। বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলায় এ পর্যন্ত 2 TCF-এরও বেশি গ্যাসের মজুদ পাওয়া গিয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাস্তার 2 পাশে গাছের উপরে ঝুলছে গ্যাসের লাইন, তাও আবার প্লাস্টিকের পাইপ। ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে ঘরবাড়িতে। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রামে। তিতাস নদীর কয়েক স্থান থেকে উৎগীরণ হওয়া গ্যাস ড্রামের মাধ্যমে উত্তোলন করে ব্যবহার করছে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ার বাকাইল এখন উড়াল গ্যাসের গ্রাম নামেই পরিচিত। গাছে গাছে দেখা মিলবে ঝুলন্ত পাইপ। ঝুঁকিপূর্ণ প্লাস্টিকের পাইপ দিয়ে গ্যাসের সংযোগ নিয়েছে গ্রামবাসী। তিতাস গ্যাস ফিল্ডের 3 নং কূপ খননের সময় লিকেজের কারণে শুরু হয় উদ্গীরণ। কূপের গ্যাস চলে আসে মাটির উপরের স্তরে, ফলে নলকূপ, নদীর পাড়, জমির আইল কিংবা বাড়ির আঙিনা দিয়েও মিলছে গ্যাস। উদ্গীরণ বন্ধ করতে ব্যর্থ হয়ে 2007 সালে 3 নং কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL। এরপর থেকেই অপরিকল্পিতভাবে ড্রামে করে পানিসহ গ্যাস উত্তোলন করছে একটি চক্র। এখন যে গ্যাসগুলো উঠতেছে এগুলো এক্সট্রা, আর এরা অরিজিনাল যে কূপের যে লিক ছিল না এটা মানে রিপেয়ারিং করে এটা বন্ধ করে দিচ্ছে। পানির লাগি যে টিউবওয়েল বসাই এটা বসাইলে গ্যাস সার্ভিস হয়। এখন ওই যে 5 দিয়ে যে গ্যাসগুলো নেওয়া হয়েছে এটা নেওয়ার কারণে আমাদের ওই চাপটা কলের বা আশেপাশে নলকূপের যে গ্যাস উঠতো ওইগুলা এখন কমে গেছে। আগে তো কদিন পরে পরে আগুন লাগতো, এখন তো আর আগুন টাগুন লাগে না।
ড্রামের সাথে সংযুক্ত একটি পাইপ দিয়ে পানি বের হয়, আরেকটি পাইপ দিয়ে উত্তোলন করা গ্যাস সরবরাহ হয় বাসাবাড়িতে। অর্ধশত চুন কারখানাও চলে এই পকেট গ্যাস সংযোগে। গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষের দাবি, উদ্গীরণ হওয়া এই পকেট গ্যাস কারো নিয়ন্ত্রণে নেই। অনিয়ন্ত্রিতভাবে তারা গ্যাসটার সঞ্চালন এবং বিতরণ ব্যবহার এগুলি করছে, সেই কারণে এটা যে কোনো সময় এটা দুর্ঘটনার তৈরি করতে পারে। মাঝে মধ্যেই অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। গাছের উপর দিয়ে নেয়া পাইপগুলো অপসারণ করা হয়। এরপর রাতের আধারে আবারও সংযোগ টেনে নেয় চক্রটি। উপজেলা নির্বাহী অফিসার জানান, চাপ নিয়ন্ত্রণ না করে উদ্গীরিত গ্যাস ব্যবহারে বাড়ছে অগ্নিঝুঁকি। পাইপগুলো আমরা কেটেছি এবং এটা একটা সার্বিক তদন্ত হবে। যারা এক্সপার্ট আছে তাদের সাথে আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব যে এই জিনিসটাকে কিভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায়। এই গ্যাস বাণিজ্য মূলত স্থানীয় রাজনৈতিক নেতাদের হাতেই নিয়ন্ত্রিত হয়। দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামের দখলে থাকলেও 5 আগস্ট পরবর্তীতে হাত বদল হয়। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে মজলিশপুর বিএনপি নেতা মঈনুদ্দিনের তত্ত্বাবধানে রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মঈনুদ্দিন। না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে বলছে মিথ্যা বলছে। এটা হয়তো এলাকায় গরিব মানুষ আছে, বিভিন্ন গরিব মানুষ, অসহায় মানুষগুলো আছে, নদীতে মাছ মারে, যে জমিনে চাষ করে, এরা এটা কি করতেছে এটা বলতে পারবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তান। পরম যত্নে শিশুটিকে লালন করছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। খোঁজ রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ওসি। শিশুটিকে সামর্থ্যবান দম্পতিকে দত্তক দেবার কথা ভাবছে প্রশাসন। 1.5 মাস আগে রাস্তায় পড়ে থাকা অন্তঃসত্ত্বা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারীকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর থেকেই তাকে দেখভাল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে ফুটফুটে এক কন্যা শিশুর জন্ম দেয় ওই নারী। সুস্থ আছেন মা ও শিশু। সবাই খুবই চেষ্টা করছে রোগীকে ভালোভাবে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য আর কি। পরবর্তীতে আমরা ঠিকভাবে একটা নিরাপদ একটা শিশু ডেলিভারি করাতে সক্ষম হয়েছে। না, আমরাই একটু পরপর এসে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করতেছি, আর ও কোঅপারেট করতেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। পরিবার স্বজন ছাড়া রোগী ভর্তির পর ভোগান্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্টাফরা জানান, দুজনকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। উপজেলা কর্মকর্তা স্যারের নির্দেশ ছিলেন যেন বাচ্চা এবং বাচ্চার মার জন্য কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, কোনো রকম তাদের সেবার জন্য কোনো ত্রুটি না হয়। সার্বিক দায়িত্ব নিয়ে শিশুটিকে নিজের কাছে রাখতে চান রুমানা আক্তার নামের এক নারী। যেভাবে আর কি ওকে দেখলে ভালো হয়, বাচ্চাটা ভালো হয়, সেজন্য মনে করেন আমি আপ্রাণ চেষ্টা করেছি। স্টাফরা দেখছিল আর আপা দেখছিল, উনি 1-1.5 মাস কষ্ট করছে, খাওয়া দাওয়া, রক্ত, ফলমূল সব উনি দেখছে, আর ওষুধ পানি সব কিছু উনারে। মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর পরিচয় এবং অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শিশুটিকে দত্তক নিতে একাধিক আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে যারা এই নেপথ্যের কাহিনীর সাথে জড়িত তাদেরকে আমরা গোয়েন্দা বৃত্তির মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি, নিয়ে জানা মাত্রই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কয়েকটা ফ্যামিলির কাছ থেকে তার অভিভাবকত্ব নেওয়ার জন্য আবেদন পেয়েছি। তো তার মধ্যে একটা ফ্যামিলি, তারা এই যে পুরোটা সময় ওই মহিলার সাথে তারা ছিল এবং হাসপাতালে তাকে নানানভাবে সাপোর্ট দিয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটিকে নতুন কোনো অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। ততদিন দেখভালের দায়িত্বে থাকবেন প্রশাসন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 সহোদরের। গতরাতে উপজেলার বালিগ্রাম আটিপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত 2 কিশোর হাফিজ ও হামজা। স্বজনেরা জানান, বাড়ির উঠোনে খেলার সময় 2 ভাই সবার অগোচরে পুকুরের দিকে যায়। এ সময় খেলতে খেলতে পুকুরের দিকে যায়। পরে ভাসমান অবস্থায় উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে গেছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সন্ধ্যা 7টার পরে তারা তাদেরই বাড়ির সংলগ্ন একটা পুকুর আছে, পুকুরের স্যান্ডেল, বাচ্চাদের স্যান্ডেল সেটা ভাসতে দেখে। তো সেটা দেখেই তার ছোট ছেলের লাশটা এক কর্নারে চোখে পড়ে। পরবর্তীতে পানিতে নেমে আবার দ্বিতীয় ছেলেটা পড়ে। তো সেক্ষেত্রে আমরা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। 17টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানায় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে গতকাল সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়েছে। বুধবার রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় ঠিকাদার সহ বেশ কয়েকজন তাকে বাধা দেয়। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। বাধাদানকারীদের অভিযোগ, বন কর্মকর্তা বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছে, পাওনা পরিশোধ না করে রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানায় বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বাধাদানকারীদের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গাজা সিটি দখলে বেপরোয়া ইসরায়েল আবারও আলটিমেটাম দিল বাসিন্দাদের। এলাকা ছাড়তে বেঁধে দিয়েছে 48 ঘন্টার সময়। হাজার হাজার লিফলেট ছড়িয়ে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ানো হবে হামলার পরিধি। যদিও সব হুঁশিয়ারি উপেক্ষা করে নিজ ভূমি আঁকড়ে থাকতে চায় গাজা সিটির বাসিন্দারা। হঠাৎই গাজার আকাশ ছেয়ে যায় ছোট ছোট কাগজের টুকরোয়, যা দেখতে ছুটে আসে উপত্যকার ছোট্ট শিশুরা। তবে এসব কাগজ তাদের জন্য কোনো সুখবর বয়ে আনেনি, বরং শহর ছেড়ে পালানোর নির্দেশ রয়েছে সেখানে। গাজা সিটি থেকে সাধারণ মানুষকে সরে যেতে আবারও আকাশ থেকে ফেলা হচ্ছে লিফলেট। এসব লিফলেটে বলা হয় মাত্র 48 ঘন্টার জন্য একটি অতিরিক্ত পথ খুলে দেওয়া হবে, যা গাজা সিটি ছেড়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন বাসিন্দারা। এরপরই হামাস বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। এইসব লিফলেট হুমকির পরও নিজের ভূমি ছাড়তে নারাজ গাজাবাসী, জানান কোনোভাবেই ছাড়বেন না নিজেদের এলাকা। আমাদের কোথাও যাওয়ার নেই, কোনো জায়গায় আমাদের জন্য নিরাপদ নয়। যদি আমাদের মরতেই হয় আমরা এখানেই মরবো। আমরা সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিচ্ছি। বিশ্ববাসীকে বলতে চাই, এসো এবং আমাদের অবস্থা দেখো। আমাদের জীবনে আর কিছুই নেই, আমাদের ভবিষ্যৎ নেই, আমাদের বর্তমান নেই, আমাদের বেঁচে থাকার মতো কিছুই নেই। আমরা সব আশা ছেড়ে দিয়েছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার বিশ্ব। তবে সবকিছু উপেক্ষা করেই উপত্যকায় তাণ্ডব অব্যাহত রেখেছে তেল আবিব। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। গাজায় চলমান আগ্রাসনকে জাতিসংঘ গণহত্যা আখ্যা দেওয়ার পর থেকেই আলোচনায় জেনোসাইড ইস্যু। কোন মানদণ্ডের ভিত্তিতে কোনো স্থানে চালানো আগ্রাসন বা হত্যাকাণ্ডে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এটি নির্ণয়ের প্রক্রিয়াকে বেশ জটিল বলে মন্তব্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের। জাতিসংঘের এই প্রতিবেদন নির্ধারণ করে দেবে ইসরায়েলের বিচারের কাঠামো, এমনটিও মনে করছেন বিশ্লেষকরা। 1948 সালের জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যা হলো কোনো দেশের মানুষ, নির্দিষ্ট জাতি বা নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মের মানুষকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধ। শুধু হত্যা নয়, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি, ধ্বংসযজ্ঞের পরিস্থিতি তৈরি করা, জন্ম প্রতিরোধ করা বা শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করাও গণহত্যা বলে বিবেচিত হয়। তবে শুধু মানুষের মৃত্যু বা বাস্তুচ্যুতি দেখালেই চলে না, প্রমাণ করতে হয় এসব ঘটনার পেছনে ছিল নির্দিষ্টভাবে কোনো গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য। এটি প্রমাণের মানদণ্ড খুব কঠোর, আর এ কারণেই আদালতে কোনো ঘটনাকে জেনোসাইড বলে প্রমাণ করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তাই আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর অপরাধ হচ্ছে গণহত্যা। গণহত্যা প্রমাণ করতে শুধু হত্যা বা বাস্তুচ্যুতির প্রমাণ যথেষ্ট নয়, দেখাতে হয় এসব কর্মকাণ্ডের বিশেষ উদ্দেশ্য ছিল একটি সুরক্ষিত গোষ্ঠীকে ধ্বংস করা। এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন। অভিযোগ যেমন গুরুতর, তেমনি প্রমাণের মানদণ্ডও অনেক উঁচু। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। এরপর থেকে আলোচনা চলছে সংস্থাটির পরবর্তী পদক্ষেপ এবং তেল আবিবকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া নিয়ে। ইসরায়েলের অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরতে বদ্ধপরিকর জাতিসংঘ। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদন নির্ধারণ করে দেবে ইসরায়েলের বিচারের কাঠামো।
গাজায় গণহত্যা চলছে। আমরা যাদের দায়ী করেছি তাদের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীও রয়েছে। আমাদের দল এখনো ফিলিস্তিনে যায়নি, তবে সেখানে যাওয়ার পরিকল্পনা করছি আমরা, কারণ এটি একটি স্থায়ী কমিশন, তাই ঘটনাস্থল পরিদর্শন করা আমাদের দায়িত্ব। আইনি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। জাতিসংঘের অনুমোদিত একটি সংস্থা সরাসরি প্রমাণের ভিত্তিতে প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েল গণহত্যা করছে। এর গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক আদালতের চলমান কার্যক্রমে এর প্রভাব পড়বে এবং ভবিষ্যতের মামলাগুলোর কাঠামো নির্ধারণ করবে। বিশ্বের ইতিহাসে এ পর্যন্ত 3টি বড় ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক আদালত। 1970-এর দশকে কম্বোডিয়ায় সংখ্যালঘু চাম ও ভিয়েতনামীদের ওপর হামলা, 1994-এ রুয়ান্ডায় তুতসি জনগোষ্ঠী হত্যাকাণ্ড এবং 1995 সালে বসনিয়ায় 8000 মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনাকে দেয়া হয় গণহত্যার স্বীকৃতি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। শেষ করব যমুনা নিউজ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 দফা দাবির আন্দোলন রাজনৈতিক কৌশল বলছেন ইসলামী দলগুলোর নেতারা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ভাঙন ধরার শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদের। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশ হচ্ছি। একটা আলোচনার টেবিলের যে আলাপ, সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নাফ নদীর চরের কারণে মিয়ানমারে জলসীমা দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে টেকনাফবাসী। আরাকান আর্মির হানায় হুমকির মুখে স্থানীয়দের জীবন জীবিকা। রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় 60 মিটার অংশে ধস, আশপাশের এলাকা সহ ঝুঁকিতে রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় 3 পুলিশ সদস্য নিহত, গুরুতর আহত 2 জন। পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।